তুমি আমার সাথে যাবা কিনা বলো। বললাম তো যাব না, তুমি চলে যাও। আইশু, আমি ভালো করে বলছি, চলো আমার সাথে। আমার নাম আয়শু না, আশা। আর আমিও ভালো করে বলছি তুমি চলে যাও, আমি তোমার সাথে যাব না। কি কিছু বুঝতে পারছেন না তো? ভাবছে এ আবার কি শুরু হলো? একজন বলছে চলো, আর একজন বলছে যাব না। সব কিছু বুঝিয়ে বলছি। চলুন দিন 10 পিছন থেকে ঘুরে আসি, আজ থেকে 10 দিন আগে। জীবন উঠ, 9টা বেজে গেছে। তুই না আজকে রসুলপুর যাবি, আর 1 ঘন্টা পর তোর বাস ছেড়ে দিবে। পরে বলিস না আমি আগে কেন তোকে ডেকে দিলাম না। আম্মুর কথা শুনে এক লাফে উঠে বসি। মাথার পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টা 5 বাজে। ও শিট, আম্মু আরেকটু আগে ডাকবে না? দেখি সরো, আমার লেট হয়ে গেছে। নয়ন আমাকে আজকে হয়তো মেরেই ফেলবে বলেই বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে আসি। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। একদিনও সময় মতো উঠবে না, আর সব দোষ দিবে আমার ঘাড়ে। এখন দৌড়ে দৌড়ে সব কিছু করবে। ব্রাশ করে কোনো রকম গোসল করে বের হয়ে যাই। চলুন চেঞ্জ করতে করতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি জীবন চৌধুরী, লেখাপড়া শেষ করে আব্বুর অফিস দেখাশোনা করছি। রসুলপুর আমার বেস্ট ফ্রেন্ড নয়নের বাড়ি, আর 2 দিন পর ওর বোনের বিয়ে। আমাকে আর অনেক আগেই যেতে বলেছে, কিন্তু অফিসের কাজের জন্য সময় করে উঠতে পারেনি। আব্বুকে কিছুদিন অফিসে বসতে বলে সময় নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেডি হওয়া হয়ে গিয়েছে। কি পরেছি সেটাই তো বলা হলো না। শুনেছি ফর্সা মানুষকে নাকি ব্ল্যাক রঙে আরো বেশি সুন্দর লাগে, তাই একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট পরেছি। হাতে রোলেক্সের কালো ঘড়ি। হাত দিয়ে চুলগুলো স্ট্রেট করে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসি। কাল রাতেই ব্যাগে কিছু ড্রেস ভরে রেখেছিলাম। নিচে আসতেই আম্মু বলে, কিরে, বন্ধুর বোনের বিয়েতে যাচ্ছিস নাকি নিজে বিয়ে করতে যাচ্ছিস? কি যে বলো না আম্মু, বিয়ে করতে গেলে তোমাদের সাথে নিয়ে যেতাম না? এভাবে রেডি হয়েছিস যে কোনো মেয়ে দেখলে তো সোজা তোর প্রেমে পড়ে হাবুডুবু খাবে। অবশ্য আমার জন্য ভালো হবে, তোকে বিয়ে করে আমার সাথে গল্প করার জন্য কাউকে তো পাবো। তুমি যে কি বলো না আম্মু, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? না বাবা, তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? এখনো তো তোমার নাক টিপলে দুধ বেরোয়। বুঝতে পারলাম হালকার উপর অপমান করে দিল। কিছু না বলে টেবিলে বসে পড়ি। আম্মুর হাতে কয়েক লোকমা খাবার খেয়ে বাসা থেকে বের হবার সময় আম্মু বলে, জীবন শোন বাবা, লেট হয়ে যাচ্ছে আম্মু, আর 10 মিনিট পর বাস ছেড়ে দিবে। নিজের খেয়াল রাখিস, আর সময় মতো খাবার খেয়ে নিস। বিয়ে শেষ করে আর লেট করিস না, চলে আসিস। আমি ঠিক আছে বলে আম্মুর কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। ড্রাইভার আঙ্কেল গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসি বাস স্টেশনে। গতকালকে টিকিট কেটে রেখেছি, আর তাই এসে সোজা বাসেই উঠে পড়ি। একটু পরেই বাস রওনা দেয় রসুলপুরের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পর এসে পৌঁছাই গন্তব্যে। নয়ন বাস স্টেশন থেকে আমাকে রিসিভ করে। তারপর সবার সাথে কুশল বিনিময় করে নয়নের রুমে এসে শুয়ে আছি। ক্লান্ত তুই অনেক? না, ঠিক আছি। কেন, কোথাও যাবি নাকি? আমাদের পাশের গ্রামে যাব, নীলার বান্ধবী আশাকে আনতে। দেখতে কেমন রে নীলার বান্ধবী? তুই জিজ্ঞেস করছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শহরের তো সুন্দর সুন্দর মেয়েদের রেখে গ্রামের মেয়েকে পছন্দ হবে না। ছোট থেকেই তো শহরে আছি, কই এখনো কোনো মেয়েকেই তো পছন্দ হলো না। আচ্ছা চল আমার সাথে, আশাকে দেখ আগে, যদি পছন্দ হয় আমি সবকিছুর ব্যবস্থা করে দিব। ঠিক আছে চল যাই বলেই 2 বন্ধু বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকি। কিছু পথ হাঁটার পর চলে আসি আশা নামের মেয়েটার বাসায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার সাথে এটা কে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। ওর নাম জীবন, আমার বেস্ট ফ্রেন্ড। নীলার বিয়ের জন্য এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। নয়ন মেহমানকে নিয়ে ভিতরে আয়। নয়নের সাথে বাসার ভিতরে এসে বসি।
কিছু সময় পর একটা মেয়ে হাতে করে 2 কাপ কফি নিয়ে আসে। মেয়েটাকে দেখেই তো আমি ফিদা। শ্যাম বর্ণের একটা মেয়ে, চুলগুলো বেশ খানিকটা বড়, টানা টানা দুটি চোখ, আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, আর বাঁশির মতো নাক। চোখ যেন সরাতেই পারছি না মেয়েটার দিক থেকে। নয়ন ভাইকে কফি দিয়ে ওনার সাথে আসা লোকটার দিকে কফি এগিয়ে দিই, কিন্তু লোকটা কফি ধরছে না। লোকটার দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জা শরম কিছু নেই নাকি লোকটার? কিভাবে তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে আমাকে কত বছর ধরে চেনে। নয়ন ভাই আলতো করে লোকটাকে ধাক্কা দিতেই লোকটা হকচকিয়ে ওঠে, লাজুক একটা হাসি দিয়ে আমার হাত থেকে কফি নেয়। আমি ভিতরে চলে আসি। কি বন্ধু, চোখই তো সরছিল না। লাভ এট ফার্স্ট সাইট নাকি? তাই তো মনে হচ্ছে। মনটা মনে হয় অবশেষে চুরি হয়েই গেল। এক দেখাতে এই অবস্থা? বন্ধু, 1000বার দেখাতেও কাউকে ভালো লাগে না, আবার এক দেখাতেই কেউ কেউ মন চুরি করে নিয়ে যায়। বন্ধু আমার কবি হয়ে গেছে দেখছি। ওখানে গিয়ে বেশি ঘোরাঘুরি করবি না, আর নীলার বিয়ের দিন চলে আসবি। নয়নকে বলবি তোকে দিয়ে যেতে। মা, তুমি এমনভাবে বলছো মনে হয় আমি কিছু চিনি না। ছোট থেকে এখানে বড় হয়েছি। এখনো তুই ছোট নেই। আচ্ছা, সন্ধ্যা হবার আগে আগে চলে যা। মাথা নেড়ে জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হই। নয়ন, আশাকে দেখে রেখো বাবা। আপনি চিন্তা করবেন না আন্টি, আশা আমার কাছে ঠিক নীলার মতোই। এই যে বোনকে সাথে করে নিয়ে যাচ্ছি, বিয়ের পর আবার সাথে করে দিয়ে যাব। মা মাথা নাড়ে। নয়ন ভাই আমার হাত থেকে ব্যাগ নিয়ে নেয়। 3 জন হাঁটতে থাকি। মাঝে মাঝে আর চোখে লোকটার দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে হাঁটছি। হঠাৎ নয়ন ভাইয়ের কল আসে। কিছু সময় কথা বলে ওনার বন্ধুকে বলে, জীবন, আমাকে একটু বাজারে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তুই আশাকে নিয়ে বাসায় যা। আশা, আমার বন্ধুকে তুমি বিশ্বাস করতে পারো। আশা মাথা নাড়ে। নয়ন আমার হাতে ব্যাগ দিয়ে উল্টো পথে হাঁটতে থাকে। ব্যাগ আমাকে দিন, আমি নিচ্ছি। সমস্যা নেই, আমিই নিচ্ছি। তুমি মেয়ে মানুষ হয়ে কষ্ট করবে আর আমি সেটা দেখব। আমার ব্যাগটা এতটাও ভারী নয় যে আমার নিতে কষ্ট হবে। তুমি নাও আর আমি নেই, একই তো কথা। আচ্ছা, এসব ছাড়ো, আগে বলো তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? লোকটার কথা শুনে আমি রীতিমতো অবাক। চেনা নেই জানা নেই এসব কথা আপনাকে কেন বলবো? কোনো কারণ আপাতত নেই, তবে পরে হতেও তো পারে। আগে পরে কখনো কোনো কারণ হবে না। লেট হয়ে যাচ্ছে, চলুন। বলেই আশা হাঁটতে থাকে। কি আর করব, আমিও পিছনে পিছনে হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায়। আশা ওর ব্যাগ নিয়ে নীলার সাথে ভিতরে চলে যায়। আমিও নয়নের রুমে এসে শুয়ে থাকি। খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। নীলার সাথে কিছু সময় ফজলামো করে আন্টির কাছে এসে কুশল বিনিময় করি। উঠোনে বাচ্চার দুষ্টুমি করছে, আমিও এসে ওদের সাথে যোগ দিই। মাঝে মাঝে চোখ পুরো বাসায় বোলাচ্ছি। নয়ন ভাই কি নাম বলল জানি লোকটার? হ্যাঁ, মনে পড়েছে, জীবন। ওনাকেই খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। সত্যি বলতে ওনাকে প্রথম দেখেই ভীষণ ভালো লেগেছে, আর ওনার অমন করে আমার দিকে তাকিয়ে থাকা ভীষণভাবে মুগ্ধ করেছে আমাকে। রাতে সবাই খাবার খেয়ে বাড়ির উঠোনে বসে আছি। নয়ন আর আমি একটু দূরে বসে আছি। আশা নীলার পাশে বসে কথা বলছে। আমি আর চোখে একটু পরপর আশার দিকে তাকাচ্ছি। একটা বিষয় লক্ষ্য করছি, আশাও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আশার সাথে চোখাচোখি হতেই আমি অন্য দিকে তাকিয়ে ফেলি। মাথা নিচু করে মিটমিট করে হাসছি। জীবন আর চোখে আমার দিকে তাকায়। আচ্ছা, এত মেয়ে থাকতে উনি আমার দিকে কেন এভাবে তাকিয়ে থাকে? উনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। শহরে থাকে শুনেছি। আমার মতো গ্রামের একটা মেয়েকে নিয়ে উনি কি কিছু ভাবতে পারে? পরের দিন দুপুরে সবাই পুকুরে গোসল করতে এসেছি। সমস্যা হলো আমি সাঁতার জানি না। নীলা আর আশা পুকুরের মাঝখানে চলে গিয়েছে সাঁতরাতে সাঁতরাতে। পুকুরে নামবো? আমি তো সাঁতার জানি না।
তোকে মাঝখানে যেতে কে বললো? সিঁড়ি আছে, এখানে দাঁড়িয়ে গোসল করে নে। আমি ঠিক আছে বলে কয়েকটা সিঁড়িতে নেমে গোসল করছি। ছোট বাচ্চাদের মতো সিঁড়িতে কি করেন? আসেন এখানে। আমার পুকুরে গোসল করার অভ্যাস নেই, তাই কোনো রকমে গোসল করে চলে যাব। অভ্যেস নেই নাকি সাঁতার জানেন না? এমন করে পচিয়ে দিল, কিন্তু ইগো হার্ট করার কিছুই নেই। জীবনে ভুল করেছি, ভুলে যাস না তুই সাঁতার জানিস না। কোনো রকমে কয়েকটা ডুব দিয়ে উঠে পড়ি। সন্ধ্যা হয়ে গেছে, উঠোনের সবাই কাজ করতে ব্যস্ত। নয়ন ভাই আর জীবন নীলার গায়ে হলুদের স্টেজে ফুল দিয়ে সাজাচ্ছে। নয়ন ভাই শুধু ফুল এগিয়ে দিচ্ছে, বাকি যা করার জীবনই করছে। আমি ওনার দিকেই তাকিয়ে আছি। স্টেজ সাজানো হয়েছে, তারপর রুমে চলে আসি। ড্রয়ার থেকে গোলাপ ফুলটা বের করে হাতে নেই। স্টেজ সাজানোর আগেই একটা গোলাপ রেখে দিয়েছিলাম। রুম থেকে বের হতেই দেখি আশা বাহির থেকে রুমে যাচ্ছে। আমি আশাকে ডাকি। আশা আমার সামনে এসে বলে, জি বলুন, কেন ডেকেছেন? উনি আমার দিকে গোলাপ এগিয়ে দিয়ে বলে, বিউটিফুল রোজ ফর বিউটিফুল গার্ল। আমি আপনার থেকে কেন এই ফুলটা নিব? বন্ধু হিসেবেই না হয় নাও। আপনি আমার বন্ধু হলেন কবে? এই যে এখন থেকে। এখন বন্ধু, পরে প্রপোজ করবেন। ছেলেদের ভালো করে চেনা আছে আমার। তুমি কজন ছেলেকে চিনো আমি জানি না। আমি বাকি সবার মতো বিরক্ত করা লোক নই। বন্ধু হতে চেয়েছি তোমাকে, ভালো লাগে সেজন্য। আর সত্যি বলতে তোমাকে প্রথম দেখার পরেই তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবতে ভালো লাগে। তোমাকে দেখতে ইচ্ছে করে সারাক্ষণ। তুমি আশেপাশে থাকলে খুব ভালো লাগে। আর আমি তো তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি পড়বে কি না সেটা তোমার ইচ্ছে। কাল নীলার বিদায়ের পর তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। বলেই আমার হাতে ফুল দিয়ে চলে যায়। কি লোক রে বাবা, একটুও লজ্জা নেই? এত সহজে সোজাসাপটাভাবে আমাকে প্রপোজ করে চলে গেল। আবার বলে কালকে উত্তর দিতে হবে। দেব না উত্তর, দেখি কি করেন। বলেই আমিও নীলার রুমে চলে আসি। নীলাকে সাজানোর জন্য বিউটি পার্লারে নিয়ে গেছে। হাতে থাকা ফুলটা বেডে রেখে দরজা বন্ধ করে নিই। গায়ে হলুদের শাড়ি পরে হালকা মেকআপ করে ম্যাচিং করে চুড়ি, কানের দুল, কপালে টিপ, গলায় ছোট হালকা পাথরের হার পরে রুম থেকে বের হতে গেলেই হঠাৎ জীবনের দেওয়া গোলাপের কথা মনে পড়ে। ফুলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। উঠোনে সবাই বসে আছে। আমি জীবনকে খুঁজছি। খুঁজতে খুঁজতে দেখি স্টেজের পিছনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। খুব কৌতূহল জাগলো কার সাথে কথা বলছে জানার। কিছুটা পিছনে খুব সাবধানে গিয়ে দাঁড়িয়ে কথা শুনতে থাকি। একটু পর মনে হয় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, তা কোনো বৌমা পছন্দ হয়নি ওখানে? হয়েছে, তবে এখনো ওর দিক থেকে কি বুঝতে পারছি না। হ্যাঁ না কিছুই বলেনি। আমার অমন রাজকুমারের মতো ছেলেকে কেউ না বলতেই পারবে না। তা দেখতে কেমন? কিছুদিন পর আসতেই তো হবে, তখন সামনাসামনি দেখে নিও। আচ্ছা, তাই হবে। তাহলে এখন রাখি, তাড়াতাড়ি চলে আসিস। আমি ঠিক আছে বলে পিছন ঘুরে দেখি আশা আমার পিছনে দাঁড়িয়ে আছে। তুমি লুকিয়ে আমার কথা শুনছিলে? লুকিয়ে কথা শোনার কি আছে? আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা বুঝলাম। তা এখানে কি আমাকে খুঁজতে আসছো? ফুলটা কি করব বুঝতে পারছি না, তাই ফেরত দিতে আসলাম। সত্যি ফিরিয়ে দিবে? তাহলে কি করব আপনি বলুন। তোমার চুলে পড়তে পারো। তাহলে পরিয়ে দিন আপনি নিচের হাতে। আমি মুচকে হেসে আশার হাত থেকে ফুলটা নিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়াই। এরপর আশার খোপায় ফুলটা গেঁথে দেই। আশা আমার দিকে ঘুরে বলে, আপনার হাতে ফুল গেঁথেছি বলে আবার ভাববেন না আমি আপনার প্রেমে পড়ে গেছি। প্রেমে তো তুমি আমার পড়েছ। মিষ্টি ঠোঁট দুটি দিয়ে মিথ্যা কথা আসলেও তোমার চোখ তোমার মনের কথা বলে দিচ্ছে। আচ্ছা, চোখের ভাষাও পড়তে পারেন তাহলে? এর আগে কারো চোখে তাকায়নি, আর কারো চোখের ভাষা পড়তেও ইচ্ছে হয়নি। তুমি আমার জীবনে প্রথম মেয়ে যাকে দেখে নিজের আপন মানুষ মনে হয়েছে। মিথ্যু। এই একই কথার কজন মেয়েকে বলেছে?
আর কাউকে বলিনি, সত্যি বলছি। আপনি শহরের বাবু, আমি গ্রামের মেয়ে। শুনেছি শহরের ছেলেরা গ্রামে এসে মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে কিছুদিন, তারপর চলে যায় কষ্ট দিয়ে। আমি কষ্ট পেতে রাজি নই। সব শহরের ছেলেরা কি এক? তবে তুমি চাইলে আমরা কোনো রিলেশনে যাব না। আমার আব্বু আম্মুকে নিয়ে এসে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দেই। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? এত অল্প সময়ের কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? ভালোবাসতে মাস বছর যুগ লাগে না, এক পলকেও ভালোবাসা হয়ে যায়। আমি কিছু না বলে জীবনকে শক্ত করে জড়িয়ে ধরি। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি হারাতে চাই না। আপনি তাকেই ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে, তাকে নয় যাকে আপনি ভালোবাসেন। বাণীতে আবির আসিফ। আশা হুট করে আমাকে জড়িয়ে ধরায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে যাই, আর নিজেকে সামলে আমিও আমার বুকে আশাকে আঁকড়ে ধরি। কিছু সময় পর আশাকে বুক থেকে তুলে ওর কপালে চুমু দেই। আশা চোখ বন্ধ করে নেয়। এই যে রোমিও জুলিয়েট, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোদের রোমান্স কি শেষ হয়েছে? হঠাৎ নয়ন ভাইয়ের কণ্ঠ শুনে দুজন চমকে উঠি। আমি জীবনের পিছনে গিয়ে লুকিয়ে যাই। ইস কি লজ্জা, নয়ন ভাই সব দেখে ফেললো। দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। পরে অনেক সময় পাবি, এখন চল। তিনজন চলে আসি স্টেজের কাছে। দেখতে দেখতে গায়ে হলুদ বিয়ে সম্পন্ন হয়ে যায়। আশা আজকেই চলে যেত, কিন্তু কাল আমি চলে যাব, সেই জন্য সেও যায়নি। রাত 11টা, পুকুরের ঘাটলায় দুজন বসে আছি। আশা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে আছে। কি হলো, চুপ করে আছো যে? কালকে না গেলে হয় না? অফিসে অনেক কাজ জমে আছে, আব্বু এখন একা সবকিছু সামলাতে পারবে না। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি চলে আসব, আর সাথে করে আব্বু আম্মুকে নিয়ে এসে তোমাকে আমার বউ করে নিয়ে যাব। আমার খুব ভয় করছে। তুমি সত্যি আসবে তো? তোমাকে ভীষণ ভালোবাসি জীবন। আমিও তোমাকে খুব ভালোবাসি আশা। বলেই আশার দিকে তাকিয়ে দেখি ওর চোখ থেকে পানি পড়ছে। কি হলো, তোমার চোখে পানি কেন? আমার জীবনের হার জিত সব কিছুই তুমি। আমাকে ছেড়ে কখনো যেও না, বিশ্বাস করো। আমি তাহলে মরেই যাব। তুমি, আমি আর আমাদের ছোট্ট একটা সংসার, ব্যাস। এই এক জীবনে এর চেয়ে বেশি আর কিছুই চাই না। এই এক জীবনে এইটুকু স্বপ্ন পূর্ণ করো। পরের দিন সকালে জীবন ঢাকা চলে যায়। আমিও চলে আসি বাসায়। কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু কেমন এলোমেলো লাগছে। মা এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বোলায়। আমি মায়ের দিকে তাকাতেই মা বলে, কিরে মা, কি হয়েছে তোর? নীলাদের বাসা থেকে আসার পর থেকে দেখছি কেমন আনমনে বসে থাকিস। কই কিছু হয়নি তো মা। আমি তোর মা, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। কি হয়েছে, কারোর প্রেমে পড়েছিস? আমি মাথা নিচু করে একবার মাথা ওপর নিচ করি। মা আমার থুতনিতে হাত রাখে, মাথা উপরের দিকে তুলে বলে, ছেলেটাকে বাসা কোথায়? নয়ন ভাইয়ের সাথে আমাদের বাসায় একটা ছেলে এসেছিল না, ও। ও তো শহরের ছেলে, তুই শেষে একটা শহরের ছেলের সাথে সম্পর্কে জড়ালি? জীবন বাকি ছেলেদের মতো না মা। ও বলেছে খুব তাড়াতাড়ি ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবে। ছেলেটাকে আমরা চিনি না, জানি না ভালো নাকি মন্দ জানি না, তোকে কিভাবে ছেলের হাতে তুলে দেই? নয়ন ভাইয়ের মুখে শুনেছি জীবন অনেক ভালো। নয়ন ভাই তো জীবনের অফিসেই চাকরি করে। তোমার মনে নেই নীলা অপারেশন হয়েছিল? নয়ন ভাইয়ের বন্ধু সব খরচ দিয়েছিল। জীবনের সেই বন্ধু নয়ন ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, ও যদি ওর বাবা মাকে রাজি করে নিয়ে আসে দেখছি আমি। তুই এখন এই চিন্তা বন্ধ করে আগের মতো হাসি খুশি থাক। বলেই মা চলে যায়। মনটা অনেক হালকা লাগছে। খুব চিন্তায় ছিলাম মাকে কিভাবে জীবনের কথা বল। আম্মু, কেমন আছো তুমি? আমার রাজকুমার আমার কাছে ফিরে এসেছে, আমি কি খারাপ থাকতে পারি? যা গিয়ে চেঞ্জ করে আয়, আমি তোর খাবার দিচ্ছি। ওসব পরে হবে, আগে এখানে বসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা, কথা শুনবো তো, আগে ফ্রেশ হয়ে আয়।
অতটা পথ জার্নি করে আসছিস। তাতে কিছু হবে না, তোমাকে কথাটা না বললে শান্তি হচ্ছে না। আচ্ছা বল, কি বলবি? আগে একটা ছবি দেখো বলেই আমি মোবাইলটা বের করে আশার একটা ছবি দেখিয়ে বলি, মেয়েটা কেমন আম্মু? খুব সুন্দর। এটাই কি সেই মেয়ে যার কথা বলেছিলি? আম্মু, এখন কবে যাবে বলো তোমার বৌমাকে আনতে? খুব তাড়াতাড়ি যাব। এবার তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 8টা বাজে, আর স্ক্রিনে 30টার ওপরে মিস কল আশার নাম্বার থেকে। সাথে সাথেই কলটা ব্যাক করি। মনে হলো আশা আমার কলের জন্যই অপেক্ষা করছিল। সাথে সাথেই কলটা রিসিভ করে। এই কুত্তা শয়তান, কতবার কল করেছি তোমাকে, কল কেন রিসিভ করনি? ঘুমিয়ে পড়েছিলাম, মাত্র উঠেই দেখলাম। বাসায় পৌঁছে একটা কল করে বললে হতো না? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। মনে থাকে যেন। আচ্ছা শোনো, আমি মাকে আমাদের ব্যাপারে সব বলেছি, মা রাজি। আমিও বাসায় এসে আম্মুকে সব বলেছি। আম্মু বলেছে খুব তাড়াতাড়ি তোমাদের বাসায় আসবে। দুজন আরও অনেক সময় কথা বলি, এরপর কল কেটে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। 2-3 দিন খুব ভালোই কথা হয় আমাদের, কিন্তু তারপর হঠাৎ করে কি হয় জীবনের জানি না। কল করলে রিসিভ করে না, আর নিজে থেকেও কল করে না। 10 বার কল করলে একবার রিসিভ, তাও 2-3 মিনিট কথা বলে কাজ আছে বলে রেখে দেয়। জীবনের এতটা চেঞ্জ মানতে পারছি না। এভাবেই কেটে যায় আরও 7 দিন। বিকেলে মন খারাপ করে উঠোনে বসে আছি, হঠাৎ দেখে জীবন সাথে দুজন কারা যেন। আমি দৌড়ে গিয়ে জীবনকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আরে কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তুমি খুব পচা, আমাকে অনেক কষ্ট দিয়েছো, খুব বাজে তুমি। আচ্ছা পরে বকো, সাথে আব্বু আম্মু আছে তো, তারা দেখছে। আমি আব্বু আম্মুর কথা শুনে জীবনকে ছেড়ে তাদের পা ছুঁয়ে সালাম করি। এরপর সবাইকে নিয়ে বাসার ভিতরে চলে আসি। মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। মা সবাইকে নিয়ে বসে কথা বলতে থাকে। আমি চলে আসি চা বানাতে। সব কিছু তো জানেন মনে হয় বিয়ান। আমরা আসছি বৌমাকে নিয়ে যেতে। আজকে কাবিন করে সাথে করে নিয়ে যাব, ঢাকা গিয়ে অনুষ্ঠান করব। আমাদের একমাত্র মেয়ে বিয়ান, এভাবে খালি হাতে কি করে পাঠাই কোনো আয়োজন ছাড়া? আয়োজন হবে তো বিয়ান, সব কিছু আমাদের বাসায় হবে। আপনি বিআইকে নিয়ে চলে আসবেন, আর যত আত্মীয়রা আছে তাদেরও। বৌভাতের দিন বড় করে আয়োজন করব। সেটা ঠিক আছে বিয়ান, মানুষ তো কত কথা শোনাবে। মানুষের কথা শুনে লাভ নেই বিয়ান, আমরা আত্মীয়তায় আবদ্ধ হব। আমরা রাজি থাকলেই সব ঠিক। আন্টি আর আপত্তি করে না। আশা চা নিয়ে আসে। আমি আশার দিকে তাকিয়ে আছি। আন্টি আশাকে নিয়ে ভিতরে চলে যায়। অল্প সময়ের মধ্যে যেটুকু আয়োজন করা যায় করেছে। কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে চলে যায়। বিদায়ের সময় আশা বলে যাব না। কেন মা, কি হয়েছে? আম্মু আপনিই বলুন তো, লাস্ট 7 দিন ও আমার কল রিসিভ করেনি, আর নিচে থেকেও কল করেনি। আমি কলের পর কল করেছি কিন্তু কল রিসিভ করেনি। আমি কেন যাব ওর সাথে? আমাকে সেটা বুঝিয়ে বললেই হতো। এখন আমি যাব না মানে যাব না। তাও তো ঠিক। কিরে, তুই বৌমার কল রিসিভ করিসনি কেন? আম্মু, অফিসে কাজের চাপ ছিল, তুমি তো জানো। বিয়ের সম্পূর্ণ হবার পর এই কথা ভালো করে বলছি, চলো। না আমি যাব না, তুমি আমাকে কষ্ট দিয়েছো। এবার বুঝলেন তো প্রথমে ওই কথার মানে? জীবন সবার দিকে তাকিয়ে হুট করে আমাকে কোলে তুলে নেয়। সবাই হাসতে থাকে। আমি জীবনের গলা জড়িয়ে ধরে আছি। জীবন আমাকে নিয়ে হাঁটতে থাকে, আর আমি আমার বরের গালে কিস করতে থাকি। বড়ই কাজটি মোড়লো। আমাদের গল্পটা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।